মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভিতু মেয়ে, সেখান থেকে ডাকাবুকো সাংঘাতিক, এই চেঞ্জ ওভারটা কবে হলো? দেখো, ভীতু আমি খুবই ভীতু ছিলাম। আমার যত সাহস ছিল যে বাবা যতক্ষণ সঙ্গে থাকবে বা ঠিক আছে, এটা আমি বুঝে নিচ্ছি কারণ বাবা আছে। তো আমি একটা লিপস্টিক, একটা শাড়ি, কিচ্ছু আমি নিজে কিনতাম না। মানে আমি এত বাবার উপর নির্ভরশীল ছিলাম যে সবকিছু বাবা। কিন্তু আমার বাবা হঠাৎ করে অসুস্থ হন, মানে 7 দিনের মধ্যে বাবা মারা যান। তার আগে অব্দি একদম ঠিক ছিলেন, একদম ঠিক ছিলেন। বাবা যেদিন মারা গেলেন, মানে যে অনেকে আমাকে বলেন না যে তোমার এত সাহস কেন, তুমি কি করে এখানে ঢুকে যাও, ওখানে ঢুকে যাও, তোমার ভয় থাকে না, মাইনের ভয় থাকে না, গোলাগুলির ভয় থাকে না। তো আমার ওই দিন থেকে না মৃত্যু ভয়টা নেই সামহাউ। বাবার সাহসটা আমি তখন অনেকটা পেয়ে গেছি, কি করে সেটা আমি জানি না, বাবাই হয়তো দিয়ে গেছে। কতদিন হয়ে গেল এই প্রফেশনে? 25 বছর। 25 বছরের মধ্যে প্রথমবার মৌপিয়া কয়েকদিন আগে একটা ব্রেক পেয়েছিল। হ্যাঁ, সেই ব্রেকের সময়টা কিভাবে কাটলো? সেই ব্রেকটাতে আমি প্রথম ফোন সুইচ অফ করে রাতে ঘুমালাম। তা নাহলে সারাক্ষণ রাত্রেবেলা ফোন অন থাকে? হ্যাঁ, সারাক্ষণ ফোন অন থাকে এবং আমি ফোন ধরি। এবার আমি সকাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাই, সারা দিন রাত গাড়ি চালিয়েছি। যাকে পাচ্ছি আমি জোর করে গাড়িতে তুলে নিচ্ছি এবং তুলে নিয়ে নর্থের লোককে সাউথে ছেড়ে দিচ্ছি, সাউথের লোককে ইস্টে ছেড়ে দিচ্ছি সারাদিন। এবং আমার মা তারপর খুঁজছে যে আমাকে গাড়ি চালানোয় কারা ইন্সপায়ার করেছে। মা বলছে আমি নাকি তারপর বিশ্ব বখাটে হয়ে গেছি। এবং সবাইকে বলে একটা ভিডিও করে পোস্ট করতে এবং বলো লোককে যে আমি গাড়ি চালাতে পারি, আমি তোমায় নির্বিঘ্নে পৌঁছে দিই। মৌপিয়া পেট লাভার, এটা আমরা সবাই জানি। এখন কটা আছে বাড়ি? 10টা, যার মধ্যে একটাকে ও নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারপর আর নেয়নি। না দেয়, কি মুশকিল, দেয়নি। মানে আমি দত্তক নিতে চেয়েছিলাম এবং তার ভরণ পোষণের সব দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি যদি তাকে হাতে না পাই, ও বাবা তুমি কাছে রেখে দেবে, আর আমি শুধু বলেছিলাম যে ওর সাথে ওকে যখন তুই দত্তক নিবি, ওর সাথে ওর মাকেও দত্তক নিয়ে নে। 25 বছরের এত লম্বা একটা ক্যারিয়ার জার্নি, নিজের মধ্যে কতটা পরিবর্তন এসেছে বলে মনে হয়? দেখো, যদি কাজের খিদে আর এক্সাইটমেন্ট, তাহলে প্রথম দিন যা ছিল বেড়েছে, বই কমেনি। আমার তো মানে উইকেন্ডে এসে মনে আমি পারলে সানডেও অফিস করি, আমি এবং নিউজ হলে। মৌপিয়াকে আমরা দেখেছি সব সেক্টরের নিউজ কভার করতে, কিন্তু নিজে তুমি সব থেকে বেশি পছন্দ করো কোন নিউজ কভার করতে? পলিটিক্যাল এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তার কোনো বিশেষ কারণ? না, তার কোনো বিশেষ কারণ না। আমার ক্যারিয়ারের শুরু থেকে দীর্ঘদিন স্পোর্টস করেছি, স্পোর্টসটা আমি খুব ভালোবেসে করতাম। পরের দিকে আর পাশাপাশি এতগুলো কন্টিনিউ করতে পারিনি, কিন্তু স্পোর্টস কভারেজ আমার খুব খুব পছন্দের। এত বছরের একটা ক্যারিয়ার মৌপিয়া, বিভিন্ন জায়গায় লাইভ করেছো, অনেক সময় অনেক কঠিন পরিস্থিতি আসে, সেই সব সময়গুলো কিরকম ভাবে কি ফেস করো, ট্যাকল করো? দেখো, আমার বরং যখন খুব চ্যালেঞ্জিং কোনো অ্যাসাইনমেন্ট হয় সেটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, ওটাই আমার আলটিমেট। মানে তারপর যদি আমি ফিরতে নাও পারি, আমার কিছু তাতে যায় আসবে না। এমনিতেই আমার কোনো ভবিষ্যৎ চিন্তা নেই, মানে আমি বাঁচি আজকের জন্য, বাঁচি আজকে মুহূর্তের জন্য বাঁচি। তো আমি তখন এত ফোকাসড হয়ে যাই যে তখন তারপর কি আছে আশপাশে, কি আছে আমি কিচ্ছু দেখি না। আজকে 199তম পর্ব এই সিজনে, আজকে এসে কেমন লাগছে? একটা হচ্ছে এখানে আসাটাই সবসময় খুব স্পেশাল। এইরকম একটা এপিসোড যেটা দর্শকরা বাইরে থেকে যেটা দেখেন, তো ভাবতেই পারেন না যে এর জন্য কি কর্মকাণ্ড, কি প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে কি যত্ন, কি পরিশ্রম, কি কনসেন্ট্রেশন লাগে, তোমার লাগে, যারা ক্যামেরার পেছনে রয়েছেন তাদের লাগে, যে টিম ওয়ার্ক, সেটা সত্যি। আর জি যেহেতু অলওয়েজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমি আজকে যেখানে যেটা জির জন্যই হয়েছে, ইটস অলওয়েজ ভেরি ভেরি স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ মৌপিয়া, তুমিও খুব ভালো থেকো। আই উইশ ইউ অল গুড লাক, অলওয়েজ ভালোভাবে জীবনে এরকম এগিয়ে যাও, হাসি খুশি আনন্দে। ভাষাতে কত বছর হয়ে গেল সাংবাদিকতা? 18 বছর। বরাবর ইচ্ছে ছিল? আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার বাংলা সাহিত্যের ওপরে খুব আগ্রহ ছিল, সেই কারণে লেখালেখির ওপরে আগ্রহ ছিল। সেই হিসেবে আমি সাংবাদিকতা করতে চেয়েছিলাম। আর ভীষণ যেটার উপর আগ্রহ ছিল সেটা হচ্ছে সিনেমা। যখন অর্থনীতি পড়তাম স্কটিশ চার্চ কলেজ, আমার মনে আছে আমি অধিকাংশ দিন ক্লাসে যেতাম না এবং মিত্রাতে সিনেমা দেখতে যেতাম। তো মনে হয়েছিল যে সিনেমা এত ভালো লাগে, ওটা থাকবে, এরকম কিছু একটা করতে চাই। আর লেখালেখি করতেও ভালো লাগতো, তো সেই হিসেবে মনে হয়েছিল যে এন্টারটেনমেন্ট জার্নালিজমই আমি করতে চাই।
প্রথম যে চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটাই পেয়েছি, সেখান থেকেই পরপর 4টে চাকরি হয়েছে, আর কোনোদিন এদিক ওদিক তাকাইনি। এই এতগুলো বছর হয়ে গেল, অনেক মেমোরেবল মোমেন্টস আছে, কি কি মনে পড়ে সব থেকে বেশি? আমার সবসময় মনে হয় আমি উত্তম কুমারকে কোনোদিন চোখের সামনে দেখতে পেলাম না আর একটা ইন্টারভিউ করতে পারলাম না, এটা আমার মনে হয়। আর যেটা ভেবে এখন আমার মনটা একটু শান্তি লাগে, ভালো লাগে, দিলওয়ালের শুটিং হচ্ছে, শাহরুখ খান কাজল একদম এখানে দাঁড়িয়ে শুটিং করছে, তো সেই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো। অনেক প্রশ্ন উত্তর সেদিন করা গেছিল এবং সেই উত্তরগুলো খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে সালমান খানের আমি 2বার ইন্টারভিউ করেছি, আর আমির খানের একটা শুটিংয়ে আমি ইন্টারঅ্যাক্ট করেছিলাম যখন কলকাতাতেই শুটিং করতে এসেছিলেন, লাল সিং চাড্ডার শুটিং হচ্ছিল, তো সেই এক্সপিরিয়েন্সগুলো ভীষণ ভালো। ইরফান খানের সাথে আমি কলকাতাতে একটা ইন্টারভিউ করেছিলাম, সেই মেমোরিটা ভীষণ স্ট্রং। আর অবশ্যই তোমার সাথে যখন আমি হুগলিতে গিয়ে ইন্টারভিউ করেছি সেটা। ফিল্ম বা টেলিভিশনে যখন লেখালেখি করো বেশি ক্রিটিক্যাল হওয়া যাবে না, কি প্রশ্ন করবো সেটা ভেবে চিন্তে করতে হয় না, অসম্ভব ক্রিটিক্যাল হই এবং বন্ধুরা ভীষণ ঝগড়া করে। আমি প্রথমে ভাবি যে আগে ক্রিটিক্যাল হয়ে নি, ঝগড়াটা পরে সামলাবো, না হলে তো পাঠক আবার ক্রিটিক্যাল হয়ে যাবে, তো ওই জন্য প্রায়োরিটিতে আগে পাঠক, তারপরে সব বন্ধুরা বা সেলিব্রিটিরা যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি তারা। এটা প্রিপারেশনটা কি আগের দিন রাত্রে বসে ভাবা হয় যে কি কি করব, কিভাবে এগোবো? আমার জন্য এটা না কিছুটা ভেতর থেকেও প্রশ্নগুলো আসে, কারণ আমি যাদের কাছে ইন্টারভিউ করতে যাই তাদের কাজ বা তাদের সিনেমা সবকিছু আমি এত আগে থেকে ফলো করছি আর এত ভালোবাসি ওটা করতে, আমি সেই প্রশ্নগুলোই তাদেরকে করি যেটা আমার জানতে ইচ্ছা করে। যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে আমার শীতকাল নিয়ে তোমার কাছে প্রশ্ন আছে, বলো। শীতের আদর চাপ সারাদিনটা কিভাবে কাটাতে ভালোবাসি? সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, খেতে যাচ্ছি, তো সেই বন্ধুরা কি ভাস্বতীর ইন্ডাস্ট্রির মানুষ থেকে একদম কমপ্লিট? না, আমার ইন্ডাস্ট্রিতেও অনেক বন্ধু আছে, আর বাইরের বন্ধুরা তো আছেই। আজকে আমাদের 999তম পর্ব ভাস্বতী, এই সিজনের কেমন লাগছে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে না এটা একটা শিহরণ জাগানো একটা ব্যাপার, মানে একটা নন ফিকশন তৈরি হচ্ছে যেটা 999 পর্বে আমি দাঁড়িয়ে রয়েছে এবং 1000 পর্ব পর্যন্ত যে নন ফিকশনটা হয়েছে, আমি জানি না এই ম্যাজিকটা তোমরা কি করে করেছো। এটা অনলি একটা সিজন। হ্যাঁ, তো আমি যখন এটা নিয়ে ভাবি আমার কিন্তু এটা মনে হয় যে এই ম্যাজিকটা বাংলায় হয়েছে, কিন্তু তোমরা কিন্তু ক্রিয়েট করেছো, আমি নিজে গর্ব অনুভব করি এটার জন্য। থ্যাংক ইউ। 2009 থেকে আমাদের পথ চলা শুরু এবং বাংলা দিদিদেরকে নিয়ে পথ চলা তাদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। আজও আমরা দিদিদের জয়গান গেয়ে যাচ্ছি এবং বাংলা দিদিদের এই মঞ্চ থেকে পণ্ডিত জানাচ্ছি। এত বছর ধরে বাংলা দিদিদের দেখেছি, আজ তারা অনেক অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে। এমন এমন দিদিরা এখানে আসে, এমন এমন তারা কাজ করছে, আজ থেকে 15 বছর আগে উই কুড নট হ্যাভ ইমাজিন। আমরা ভাবতেই পারিনি মেয়েরা এরকম ধরনের কাজ করতে পারে, যেটা এখন করছে। তারা এখানে শুধু দাঁড়িয়ে বলে আমার দিদি নাম্বার 1 থেকে শিখেছে, তাই জন্য আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমরা নিজের মনের কথা বলতে পারার জায়গা পেয়েছি। দ্যাট ইজ ওয়াই আমি নিজস্ব বলে বলছি না, হ্যাটস অফ টু দিদি নাম্বার 1। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।